এই মুহূর্তে আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করছেন, যে 10টি বিশেষ কারণে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করার পরবর্তীতে ফর্ম রিজেক্ট হয়ে যাচ্ছে, সেই সংক্রান্ত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। মেইন কয়েকটি পয়েন্ট যেটা আপনাকে ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে এবং অবশ্যই সেই পয়েন্টগুলো ঠিকঠাকভাবে আপনাকে পূরণ করতে হবে। এক্ষেত্রে আমরা যে বাংলা ফর্মটি রয়েছে সেটি নিয়েছি। যদি আপনারা কেউ ইংরেজিতে ফিল আপ করে থাকেন তাহলেও কিন্তু একই হবে। এই ফর্মে যে প্রথম পেজ রয়েছে সেখানে দেখুন লেখা রয়েছে পরিবারের প্রধানের নাম, মানে হেড অফ দ্য ফ্যামিলি। তো এক্ষেত্রে আপনারা যেটা সবার প্রথম মাথায় রাখবেন, সেটা আবেদন করার সময় অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকটা ক্যাপিটাল লেটারে লিখবেন, কারণ আপনারা যেই ডকুমেন্টগুলো দেবেন ডকুমেন্টটা অবশ্যই আপনাদের যেইভাবে বানান লেখা রয়েছে সেভাবেই করবেন, কারণ পরবর্তীতে এখানে ডেটা এন্ট্রি করা হবে। যদি আপনারা লেখাগুলোকে ঠিকভাবে না লেখেন তাহলে কিন্তু ডকুমেন্টের সঙ্গে আপনার ফর্ম মিসম্যাচ হয়ে যেতে পারে। এরপরে দেখুন লেখা রয়েছে জন্ম তারিখ এবং পরিবারের যে প্রধান হেড অফ দ্য ফ্যামিলি তিনি পুরুষ না মহিলা, বা অন্যান্য কিছু হলে আপনি সেটাও দিতে পারেন। এক্ষেত্রে অনেকেই যাদের বাবা নেই তাদের মা এক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি হয়ে যাবে। এক্ষেত্রে মহিলারাও কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি হতে পারে। এখানে যার নাম আপনি হেড অফ দ্য ফ্যামিলিতে দেবেন এখানে কিন্তু তার আধার নাম্বার লিখতে হবে। এই অপশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 4 নাম্বার, অর্থাৎ যদি আপনি আবেদনকারী হয়ে থাকেন এবং আপনার পরিবারে হেড অফ দ্য ফ্যামিলির নামের জায়গায় আপনি অন্য কাউকে দিয়ে থাকেন, তাহলে এখানে কিন্তু আপনাকে তার আধার কার্ডের নাম্বার দিতে হবে, আপনার নয়। এরপরে দেখুন 5 নাম্বার পয়েন্ট, যেখানে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, অর্থাৎ এখন যাদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে তাদের কিন্তু একটা কার্ডের মধ্যেই পরিবারের সকল সদস্যের নাম রয়েছে। তো সেই আইডিটা দিয়ে দিলে আপনার ওখানে কাজ হয়ে যাবে। এবং পরিবারের সদস্য সংখ্যা, এটি আপনি শুধুমাত্র সংখ্যায় লিখবেন। অর্থাৎ যদি আপনার পরিবারের সদস্য সংখ্যা 5 জন হয়ে থাকে তাহলে আপনি বাংলায় এখানে 5 লিখে দেবেন, বা আপনি যে ল্যাঙ্গুয়েজে এটা ফিল আপ করবেন সেটাই লিখবেন। এরপর ঠিকানা যেটা লিখবেন, ঠিকানাটা একবার আপনি দেখে নেবেন আপনার যেটা আধার কার্ড রয়েছে সেইখানে যেইভাবে আপনার ঠিকানা লেখা রয়েছে আপনি সেভাবেই লিখবেন, তাহলে মিসম্যাচ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এর সঙ্গে আপনার একটি যোগাযোগ নাম্বার দিতে হবে। তো আপনার পরিবারের যে মেন সদস্য রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, তার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের সঙ্গে যেই নাম্বারটা জয়েন করা রয়েছে আপনাকে শুধুমাত্র এখানে সেই নাম্বারটাই দিতে হবে। এরপর দেখুন 9 নম্বরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং পরিবারের আধার নাম্বার সকল সদস্যের। তো এক্ষেত্রে আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে আপনাকে এক এক করে কিন্তু তাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক কি, অর্থাৎ মনে করুন আপনার পরিবারে যিনি প্রধান রয়েছে তার ছেলে বা তার মেয়ে, তার বাবা বা তার মা, এই মুহূর্তে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এই অনুযায়ী আপনাকে ফিল আপ করতে হবে। সর্বাধিক এখানে 5 জনের নাম দেওয়া রয়েছে। পরিবারের প্রধান হিসাবে আপনি যার নাম দেবেন তারপর এক এক করে আপনি যেই সদস্য 1, সদস্য 2 দেবেন, এখানে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারও কিন্তু সেভাবেই অ্যাড করতে হবে। মনে করুন আপনি সদস্য 1-এ যার নাম দিয়েছেন, ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রেও কিন্তু তার নামে দিতে হবে। যদি আপনি সদস্য 2-কে পরে এসে সদস্য 1-এ বসিয়ে দেন তাহলে কিন্তু ফর্মটা মিসম্যাচ হয়ে যাবে। এখানেও দেখুন পরপর কিন্তু 5টা অপশন রয়েছে, যেখানে আপনাকে 5 জন সদস্যকে অ্যাড করতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে, ব্যাংকের নাম লিখতে হবে, আইএফএসসি কোড আপনাকে এখানে দিতে হবে। টোটাল যে 5 জন সদস্য রয়েছে তাদের হেড অফ দ্য ফ্যামিলি অনুযায়ী এপিক নাম্বার কত রয়েছে, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার কত রয়েছে। কয়েকদিন আগেই যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল সেই ভোটার লিস্ট অনুযায়ী আপনি দেখে নেবেন যে প্রত্যেকটা সদস্যের এপিক নাম্বার কত রয়েছে। এবং প্রথম থেকে কিন্তু যাকে আপনি সদস্য 1-এ রাখবেন প্রত্যেকটা ফিল আপ করার ক্ষেত্রে কিন্তু তাকেই আপনাকে 1 নম্বরে রাখতে হবে, যাকে 2-এ রাখবেন তাকেই আপনাকে 2 নম্বরে রাখতে হবে। এরপর যদি আপনি এসসি, এসটি, ওবিসি বা জেনারেল ক্যাটাগরির হয়ে থাকেন সেটি আপনাকে এখানে মেনশন করতে হবে। সঙ্গে রেশন কার্ড, খাদ্য ভর্তুকি যদি আপনি পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে? যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। যদি থাকে তাহলে এখানে আপনাকে কার্ডের যে ধরন রয়েছে সেটাও মেনশন করতে হবে। এরপর দেখুন পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি আপনি প্রত্যেক মাসে রেশন তুলে থাকেন তাহলেও আপনি হ্যাঁ করবেন। যদি আপনি হঠাৎ 1-2 মাস আপনার যদি বাদ পড়ে যায় তাহলেও হ্যাঁ করতে পারেন। তবে এক্ষেত্রে যদি আপনি রেশন না তুলেছেন, কখনোই যদি আপনি রেশন না নেন তাহলে কিন্তু আপনাকে এখানে নাই করতে হবে। এরপর যেখানে বাড়ির ডিটেলগুলো বলা হয়েছে, ধরুন আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। কারণ এক্ষেত্রে আপনার বাড়িতে যখন ভেরিফিকেশনে আসবে তখন যদি আপনার কাছে পাকা ঘর থাকে এবং আপনি যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে।
এরপর বলা হয়েছে পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ আপনারা বংশ পরম্পরায় যেই জমিতে বসবাস করছেন তার যে ডিটেল রয়েছে, অর্থাৎ রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি, এগুলো সব আপনার কাছে রয়েছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন। এবং পরিবারের সকল সদস্য মিলে আপনারা কতখানি জমির ওপরে বসবাস করছেন সেটাও কিন্তু আপনাকে শতকে এখানে দিতে হবে, অর্থাৎ আপনাকে লিখে দিতে হবে যে আপনারা কতখানি জমির ওপরে আপাতত বসবাস করছেন। যদি আপনি ফ্ল্যাটে থাকেন তাহলে আপনাকে এখানে ফ্ল্যাটের ডিটেল দিতে হবে। এর সঙ্গে আপনার বাড়িতে কোনো যানবাহন আছে কিনা, অর্থাৎ আপনি কোনো অবাণিজ্যিক বা বাণিজ্যিক কোনো ধরনের আপনার কাছে গাড়ি রয়েছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন। তাহলে তার সঙ্গে কিন্তু আপনাকে গাড়ির নাম্বারও উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও উল্লেখ করতে হবে। যদি আপনি মনে করেন যে ঠিক আছে আমার কাছে আছে কিন্তু আমি এই মুহূর্তে দিতে চাইছি না, কিন্তু পরে যখন আপনার বাড়িতে ভেরিফিকেশন করতে আসবে তখন কিন্তু আপনার সমস্যা হয়ে যেতে পারে। এরপর আরও একটা মেন ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। অর্থাৎ আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে তাদের কারো স্বাস্থ্য বীমা করা আছে কিনা, অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স নেওয়া আছে কিনা। হেড অফ দ্য ফ্যামিলি যিনি থাকে তার যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে, অনেক সময় সেটার মধ্যে বাকি সদস্যরাও কভারেজ থেকে থাকে। তো সেই জিনিসটা আপনারা একবার দেখে নেবেন, ভালো করে জেনে নেবেন। যদি না থাকে তাহলে না করে দিয়ে আপনাকে আর কিছু ফিল আপ করতে হবে না। তবে যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে তাহলে প্রত্যেকটা সদস্যের আলাদা আলাদা হলে আপনাকে সেটা দেখাতে হবে, বা যদি আপনার হেড অফ দ্য ফ্যামিলির মধ্যে সবার হয়ে যায় তাহলে আপনি সেটাই মেনশন করতে পারেন। এরপর দেখুন বলা হয়েছে আপনি কোনো রকমের কর প্রদান করেন কিনা, অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা। যদি দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে হ্যাঁ করতে হবে, মানে ইনকাম ট্যাক্সটা আপনি পে করেন কিনা। অনেকেই রয়েছে যারা ইনকাম ট্যাক্সের জন্য অ্যাপ্লাই করে বাট পরে গিয়ে কিন্তু আবার রিফান্ড পেয়ে যায়। এখন 12.5 লাখ টাকার মতো করা হয়েছে, যেটা আপনি বছরে যদি সেই অ্যামাউন্টের উপরে আপনার উপার্জন হচ্ছে তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে, নতুবা আপনি এখানে নাতেই মেনশন করতে পারেন। আপনার পরিবারের আপনি যাকে হেড অফ দ্য ডিপার্টমেন্টের নাম দেবেন, মানে হেড অফ দ্য ফ্যামিলি, তিনি বর্তমানে কি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। সরকারি, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী মালিক, অর্থাৎ তার যদি নিজস্ব কোনো ব্যবসা থেকে থাকে। এখানে পরিযায়ী শ্রমিকের অপশন রয়েছে, বেকার বা অন্যান্য, অর্থাৎ আপনার যদি এগুলোর মধ্যে কিছু না হয়ে থাকে সেটা। এবার দেখুন আপনি সদস্য 1-এ যার নাম দিয়েছিলেন তিনি কি কাজ করছে, সদস্য 2-তে আপনি যাকে দিয়েছিলেন তিনি কি কাজ করছে, সদস্য 3-এ যাকে দিয়েছিলেন তিনি কি কাজ করছে। এভাবে আপনাকে টোটাল 5টা সদস্যের কিন্তু ডিটেল এখানে ফিল আপ করতে হবে। এরপরে দেখুন যিনি আবেদন করছেন তার পরিবারে শিক্ষিত এবং প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, অর্থাৎ সেখানে পরিবারের প্রধান যিনি রয়েছে তিনি শিক্ষিত নাকি শিক্ষিত নয় এটা আপনাকে ফিল আপ করতে হবে। সদস্য 1 যিনি আপনি রেখেছেন তিনি শিক্ষিত না তিনি শিক্ষিত নয়, এই জিনিসগুলো আপনাকে কিন্তু পরপর ফিল আপ করতে হবে। এখানে শুধু হ্যাঁ বা না রয়েছে, সেগুলো আপনি করে নিতে পারবেন। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, অর্থাৎ যিনি এই পদে রয়েছেন তিনি কি কোনো ধরনের সাংবিধানিক পদ বা মন্ত্রী এই কোনো পোস্টে বর্তমানে রয়েছে বা আগেও ছিল। তো হলে আপনি হ্যাঁ করবেন, না হলে না করে দেবেন, এটা আর ফিল আপ করার দরকার নেই। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ আপনি এই যে টোটাল 5জন সদস্যের নাম দিয়েছেন তাদের মধ্যে কেউ কি পেনশন পায়। কারোর কি কোনো ব্যবসায় জিএসটি রয়েছে, অর্থাৎ কেউ কি কোনো জিএসটির সঙ্গে যুক্ত। পরিবারের মোট যে বার্ষিক আয় সেটা কত। সিএ যেটা হয়েছে সেটাতে পরিবারের কোনো সদস্যের কি নাম রয়েছে, অর্থাৎ যদি থেকে থাকে মানে বর্তমান অবস্থা কি রয়েছে। সদস্য 1 থেকে 5 অবধি প্রত্যেকটি আলাদা আলাদা করে ফিল আপ করার অপশন রয়েছে, আপনি একবার দেখে নেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। কেন্দ্র সরকারের আরও বেশ কিছু প্রকল্প রয়েছে, যেমন কিষাণ ক্রেডিট কার্ড, সঙ্গে শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড। এগুলো আপনার 5জন সদস্যের মধ্যে কেউ যদি পেয়ে থাকে তাহলে সেটা আপনাকে লিখতে হবে। 5জনের যে পেয়েছে বা যারা যারা পেয়েছে তাদের নামের পাশে লিখতে হবে, নাম্বার লিখতে হবে, আইডি সংখ্যা লিখতে হবে এবং কত তারিখ থেকে পায় সেটাও আপনাকে মেনশন করতে হবে। যদি না পায় তাহলে আপনার এই ঘরগুলো কিন্তু ফিল আপ করার দরকার নেই। এরপর দেখুন পরিবারে এসআইআর যেটা 2026 সালে যদি বাদ পড়ে থাকে তাহলে এখানে কার কার বাদ পড়েছে। একটি পরিবারে হতেই পারে যে 5জনের 5জনই বাদ পড়ে গেছে, বা হয়তো যে কোনো 1জন বা 2জন সদস্যের বাদ পড়েছে। তো সদস্য 1, 2, 3, 4, 5 আপনি যেভাবে সবার প্রথমে মেনশন করেছিলেন তার মধ্যে কারোর যদি বাদ পড়ে থাকে সেক্ষেত্রে আপনি হ্যাঁ বা না, অথবা বর্তমানে মামলার কি পরিস্থিতি রয়েছে সেটা এখানে দিতে পারেন। বাদ না পড়ে থাকলে আপনি না করে পরের অপশানে চলে যাবেন।
এবার দেখুন এই ৫ জন যে সদস্য আপনি দিয়েছেন তার মধ্যে শিশু কয়জন আছে, অর্থাৎ বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ এই ৫ জন সদস্যের মধ্যে কে কে বর্তমানে স্কুলে পড়ছে। যদি পড়ে থাকে সে সরকারি স্কুলে পড়ছে না বেসরকারি স্কুলে পড়ছে, মাদ্রাসাতে পড়ছে না অন্যান্য কোনো কিছুতে করছে, এক্ষেত্রে আপনাকে কিন্তু ৫টা সদস্য দেখে দেখে ফিল আপ করতে হবে। সেই সমস্ত শিশুদের মধ্যে তারা যদি খুব ছোট হয়ে থাকে তাহলে তাদের টিকাকরণের বর্তমানে স্ট্যাটাস কি রয়েছে, তাদের কি টিকা দেওয়া হয়ে গেছে নাকি টিকাকরণ এখনো শুরু হয়নি সেটাও আপনাকে দিতে হবে। যদি সদস্যরা সবাই অ্যাডাল্ট হয়ে থাকে তাহলে এই অপশানগুলো আপনার ফিল আপ করার দরকার নেই। ডিবিটি লিঙ্ক যেটা আপনাকে ব্যাংকের মাধ্যমে করতে হবে, সেক্ষেত্রে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, পরিবারের প্রধান যিনি রয়েছে তিনি যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, আর কোন প্রকল্পের জন্য পাচ্ছেন সেটা দিতে হবে। এরপর দেখুন প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রেই বলা হয়েছে আপনার পরিবারের বাকি অন্য কেউ যদি ডিবিটির মাধ্যমে সরকারের তরফ থেকে কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকে তাহলে কে পাচ্ছে ১ থেকে ৫ নাম্বার সদস্য অনুযায়ী আপনি লিখবেন। আর যদি কেউ না পেয়ে থাকে তাহলে এটা আপনার ফিল আপ করার দরকার নেই। সবার শেষে আপনি এখানে কনসেন্টে সাইন করে দেবেন এবং একদম নিচে যেখানে আপনার সাইন করার কথা বলা হয়েছে সেখানে আপনি একটা সিগনেচার করে দেবেন, তাহলে কিন্তু আপনার এই টোটাল ফর্মটি ফিল আপ হয়ে যাবে। এই ফর্মটি অনেক বড় লেন্দি, অনেক কিছু এখানে ফিল আপ করতে হবে সেটা ঠিকই, তবে যদি এগুলো আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সঠিক তথ্য দিয়ে ফিল আপ করবেন। আর যদি না থেকে থাকে তাহলে যেইগুলো না এর বক্স রয়েছে তার পাশে আপনি টিক করে দেবেন। বাদবাকি এখানে কিন্তু খুব একটা ঝামেলা নেই। এবং এই ফর্মের পরবর্তীতে ভেরিফিকেশন কিন্তু বাড়িতে গিয়ে হবে, তো আপনি অবশ্যই সঠিক তথ্য দিয়েই ফর্মটাকে ফিল আপ করবেন যাতে আপনার বাড়িতে এসে ভেরিফিকেশনের সময় কোনো ঝামেলা না হয়।